রাফিয়া ফিসফিস করে বলে, এই কি করছিস কথা, চুপ কর। ইভান বলছে, এখন তোমার কাছ থেকে শিখতে হবে কোনটা কাম্য আর কোনটা কাম্য নয়। কথা বলছে, শিক্ষক যদি তার আদর্শ ব্যবহার ভুলে যায় তাহলে তো শিখতে হবেই। কথার কথা ইভানের রাগ যেন চরম পর্যায়ে পৌঁছে গেছে। হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কী করে হলো আমার মুখের উপরে কথা বলার? কথা চুপ করে আছে। কি হলো, এখন তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? ধমক দিয়ে বলছে। ইভানের ধমকে পুরো ক্লাস কেঁপে উঠল। কথা এখনও চুপ করেই আছে, কোনো কথা বলছে না। এতক্ষণ তো খুব কথা বলছিলে, এখন কেন চুপ করে আছো? বলে ফাঁসের বেঞ্চ থেকে হাতে একটা স্কেল নিল। হাত পাতো। কথা সহ ক্লাসের সব ছাত্রছাত্রীরা অবাক চোখে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান কি আবার এত বড় একটা মেয়েকে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মতো মারবে? কি হলো, হাত বাড়াও বলছি, ধমক দিয়ে বলছে ইভান। কথা আস্তে আস্তে হাত বাড়িয়ে দিল। ভয় পেলে চলবে না, নিজের জীবনের সব কিছু সাহসের সাথে মোকাবেলা করতে হবে, আর কোনো কিছু থেকে পিছু ফেরা যাবে না। ইভান গায়ের জোরে স্কেল দিয়ে ঠাস ঠাস করে কথার হাতে বাড়ি মারল। কথার টু শব্দও কোনো করছে না, শক্ত করে হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। কথার হাত দুটো লাল, যেন রক্ত জমাট বেঁধে গেছে। মনে হচ্ছে একটু টোকা লাগলে রক্ত বের হবে। তবুও কথাকে নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইভানের গা যেন জ্বলে যাচ্ছে। ইভান স্কেলটা ছুঁড়ে ফেলে দিয়ে গটগট করে বেরিয়ে গেল। ক্লাসের সবাই ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান যে বেশ রাগী তা সবাই প্রথম দিনই বুঝতে পেরেছিল, কিন্তু ইভান যে এতটা ভয়ানক তা আজ দেখল। যে যে মেয়েরা ইভানের উপর ক্রাশ খেয়েছিল তারা এখন মনে মনে দোয়া ইউনুস পড়ছে। কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে কথা। বাড়িতে যাবে, আজ একটা ক্লাস না করেই বেরিয়েছে, ভালো লাগছে না আর ক্লাস করতে। হঠাৎ কেউ এসে কথাকে হাত ধরে টেনে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে গাড়িটা স্টার্ট করে দিল। লোকটাকে দেখার জন্য পাশ ফিরতে কথা চমকে উঠল, কারণ ওর পাশে বসে ড্রাইভিং করছে ইভান। ভীষণ রাগ হচ্ছে এখন ইভানের উপর। এই লোকটা আবার এখানে কেন? কি চাই এর? এই সমস্যা কি আপনার? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ক্লাসে বসে মেরে কি মনের স্বাদ মেটেনি আপনার? ইভান কোনো কথাই বলছে না, সামনের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। বাপটা দেখে এমন মনে হচ্ছে ওর আশেপাশে আর কারো কোনো অস্তিত্বই নেই। ইভানের এমন বাপ দেখে কথার গা জ্বলে যাচ্ছে রাগে। ইচ্ছে করছে এই লোকটাকে এখনই চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিতে পারত যদি। কথা বলছেন না কেন? গাড়ি থামান, আমি নামবো। হঠাৎই ইভান একটা নির্জন জায়গা থেকে গাড়িটা থামিয়ে দিল। এমন জায়গায় গাড়ি থামাতে দেখে কথা আর একটু ভয় পেয়ে যায়। এমন একটা জায়গায় কথাকে মেরে গুম করে দিলেও কেউ টেরই পাবে না। আর ইভানের আচার আচরণও তেমন ভালো ঠেকছে না, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। এই ইভানের সাথে আগের ইভানের কোনো মিল নেই। কথা একটা ডোক গিলে বলছে, এখানে গাড়ি কেন থামালেন? আমি বাড়ি যাব। ইভান কোনো কথা না বলে কথার হাতটা টেনে নিয়ে পকেট থেকে একটা নরম মলম বের করে পরম যত্নে কথার হাতে লাগিয়ে দিতে শুরু করলো। ইভানের এমন ব্যবহারে কথা যেন অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু পরক্ষণেই মেজাজটা বিগড়ে গেল। আদিক্ষেতে দেখাতে হবে না, জুতো মেরে গরুদান করছেন, এইসব নাটক আমার কাছে করবেন না। ইভান কোনো কথা না বলে নিশ্চুপভাবে কথার হাতে মলম লাগিয়ে দিচ্ছে। কথা এবার যেন নিজের কান্না ধরে রাখতে পারছে না। আসলে আপন কেউ একজন আমাদের সাথে খারাপ কিছু করলে যতটা না কান্না আসে, তার থেকেও বেশি কান্না আসে যখন সে আমাদের মান ভাঙাতে আসে। কথার অবস্থাও হয়েছে তেমন। কথা হু হু করে কেঁদে দিল। কেঁদে কেঁদেই বলছে কথা, আপনি এমন কেন করছেন আমার সাথে? অতীত আমাকে, আমার পরিবারকে এত শাস্তি দিয়ে কি হয়নি আপনার? এখন আবারও কেন এত শাস্তি দিচ্ছেন? আপনি চাইলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে অনেক দূরে চলে যাব। ইভেন এতক্ষণ যাও একটু শান্ত ছিল, নিজের প্রিয়সীকে করা আঘাতের যন্ত্রণায় নিজে জর্জরিত ছিল, কিন্তু এই ডিভোর্স আর কথার আবার চলে যাওয়ার কথা শুনে ইভানের মাথায় আবারও ধপ করে আগুন ধরে গেল। ইভান এক হাত দিয়ে কথার কোমর ধরে টেনে নিজের কাছে এনে অন্য হাত দিয়ে কথার গাল চেপে ধরল। কথা দাঁতে দাঁত চেপে বলছে, চুপ করে আসি, ভালো লাগছে না তোর? আর কি বললি, ছেড়ে যাবি? আর কখনো যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করিস তাহলে একদম মেরে ফেলবো। তুই জানিস না তুই আমার শেষ ঠিকানা। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কোথায় যাব? এই পৃথিবীতে আমার মতো ঠিকানাহীন মানুষের অস্তিত্বটাই হয়তো তখন হারিয়ে যাবে। বলেই কথাকে ছেড়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। কথা ফেল ফেল করে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভেন ঠিক কী বললো সবটাই কথার মাথার উপর দিয়ে যাচ্ছে।
আসলে কিছুদিন ধরে ইভানের করা ব্যবহারগুলো আর আজকে ইভানের বলা কথাগুলো কিছুতেই সে মিলাতে পারছে না। তবে বলা মাত্রই কথাগুলো বলার সময় ইভানের চোখে আগের মতো সে হিংস্রতা দেখতে পায়নি, বরং এবার ইভানের চোখের মধ্যে লুকিয়ে ছিল একটা চাপা কষ্ট, কাউকে হারিয়ে ফেলার আর্তনাদ। ভার্সিটির সামনে এসে গেছি, নামো। কথা তাকিয়ে দেখলো সত্যি ভার্সিটির সামনে এসে গেছে। মাথার মধ্যে হাজারো কথা চিন্তা করতে করতে কখন যে ভার্সিটির সামনে চলে এসেছে খেয়ালই করেনি। কথা চট করে জলদি করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, কারণ এক্ষুনি কবির ওকে নিতে আসবে। কবির এসে যদি ওকে না পায়, ইভানকে দেখে ফেলে, তাহলে নির্ঘাত একটা রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলবে। তারপর যদি আবারও আজকের কলেজের ঘটনাটা জানতে পারে, তাহলে তো কোনো কথাই নেই। যেমন ইভান তেমনি তার ভাই, কেউ কারো থেকে কম নয়। দুইটাই রাগের গোডাউন। ওদের দুজনের রাগ যদি একসাথে করা যায়, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানে হিরোশিমা নাগাসাকিতে মারা পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর বোমা বানানো যাবে। কথা ভার্সিটির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কবিরের জন্য। কবির এসে কথার সামনে বাইক থামিয়ে নেমে ভার্সিটির মতো উকিঝুঁকি দেওয়া শুরু করেছে। কিরে, ভার্সিটির ভিতরে কি দেখছিস অমন উকিঝুঁকি দিয়ে? কবির আমতা আমতা করে বলে, না না কিছু না। আচ্ছা, তোর বান্ধবীকে দেখছি না যে, সে কোথায়? কথা একটা মুচকি হাসি দিয়ে বলছে, ও এই ব্যাপার, তাই তো বলি আমার ভাইটা ভার্সিটির ভিতরে এত উকিঝুঁকি দিয়ে কি দেখছে। ও ভিতরে আসছে, কাল কি বলছিস এসব মাথায় গেছে তোর? হুম, আমি বুঝি সব বুঝি। কবিরার কথার মধ্যে রাফিয়া এসে হাজির। রাফিয়াকে দেখেই কবিরের ঠোঁটে একটা লম্বা চওড়া হাসি ফুটে উঠল। এই তো মুটি এসে পড়েছে। এই, আপনি কি আমাকে মুটি বললেন? আমি তোমাকে মুটি বলবো কেন? এই পৃথিবীতে কি একমাত্র তুমি মোটা নাকি? এই, আপনি আমাকে মোটা বললেন? আমি মোটেও মোটা নই, একটু গোলোমোলো শুধু। ওটাই তো মুটি। আমি মুটি হলে আপনি তো গন্ডার। কি বললে? আমি গন্ডার? তোমার সাহস তো কম না। বলেছি, বেশ করেছি। এতক্ষণ ধরে এদের ঝগড়া শুনতে শুনতে কথার কান জ্বালাফালা হয়ে গেছে। এমনি ওর মাথায় টেনশনের শেষ নেই। এরই মধ্যে উজবুক দুটো ওর সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করেই চলছে। শেষ পর্যন্ত কথা বিরক্ত হয়ে বলছে, উফ, তোরা থামবি? আমাকে বলছিস কেন? তোর ভাই তো সে কখন থেকে পায়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না? কবির একটু এগিয়ে রাফিয়ার কানের কাছে গিয়ে ফিস করে বলে, একদিন বাসায় এসো, দেখিয়ে দিব আমি ছেলে নাকি মেয়ে। একটু সময়ের জন্য রাফিয়ার মাথা হ্যাং হয়ে গেল। কি বলে গেল কবির? কবিরের কথাটা যখন রাফিয়া বুঝতে সক্ষম হলো, কবিরের দিকে তাকিয়ে দেখে কবির ওর দিকে তাকিয়ে বাঁকা হাসছে। রাফিয়া মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে আছে। ওর কানে শুধু কবিরের কথাটাই বাজছে। লজ্জায় ওর গাল আর কান লাল হয়ে গেছে। কবির বাইকে উঠে বাইক স্টার্ট দিয়েছে। কবিরের পিছনে কথাও উঠে বসেছে। সেদিকে রাফিয়ার কোনো খেয়াল নেই। সে এখনও মূর্তির মতোই দাঁড়িয়ে আছে। এ রাপু, তুই কি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যানিং করছিস নাকি? তাড়াতাড়ি বাইকে উঠে আয়। কথার ডাকে রাফিয়ার হুঁশ ফিরল। কবিরের দিকে তাকিয়ে দেখে এখনও তার ঠোঁটে সে বাঁকা হাসিটাই ঝুলছে। এদিকে রাফিয়ার লজ্জায় মরিমরি অবস্থা। সে এখন কিছুতেই কবিরের সাথে একসাথে যেতেই পারবে না। তোরা যা, আমি একটু পরেই আসছি, আমার একটা কাজ আছে। তোর আবার কী কাজ? এতক্ষণ তো কিছু বললি না। না, আসলে হঠাৎই কাজটার কথা মনে পড়লো তো তাই। কবির রাফিয়ার ব্যাপারটা বুঝতে পেরেছে। আসলে তোর বান্ধবী একটা জিনিস দেখতে চেয়েছে, তা না দেখালে নাকি যাবে না। তো দেখা না, সমস্যাটা কি? না, আসলে আমি বাড়িতে গিয়ে দেখাতে চাইছিলাম, কিন্তু ও যখন রাস্তায় দেখতে চাচ্ছে, সমস্যা নেই, আমি দেখাচ্ছি বলে কবির যে বাইক থেকে নামতে যাবে তখনই, না না না, আমি কিছু দেখব না, আমি এখনই বাইকে বসছি। দ্রুত বাইকে উঠে বসলো। বাইকে মুখ ফুলিয়ে বসে আছে রাফিয়া, আর ওর ফুলানো মুখটা বারবার বাইকের লুকিং গ্লাসে দেখে ঠোঁট কামড়ে হাসছে কবির। কবির মনে মনে বলছে, ইস, মুখ ফুলিয়ে বসে আছে আমার পাখিটা। সে কি বোঝে না, এভাবে মুখ ফুলিয়ে বসে থাকলে আমার ইচ্ছে করে টুপ করে তার তুলতুলে গালে একটা চুমু খেতে। এই মেয়ে দেখছি আমার চরিত্রে একটা দাগ না লাগিয়ে ছাড়বেই না। পয়লা বৈশাখের নতুন সাজে সজ্জিত হয়েছে পুরো ভার্সিটিতে। পয়লা বৈশাখের থিম হিসাবে ভার্সিটির সব মেয়েরা শাড়ি পরেছে আর ছেলেরা পাঞ্জাবি। বাদ যায়নি কথার রাফিয়াও। ওরা দুইজনই লাল পাড়ে সাদা শাড়ি পরেছে, সেজেছেও আজ একই রকম। কবিরাজ ওদের ভার্সিটিতে নিয়ে আসেনি, তবে বলে দিয়েছে একটু পরে ওদের ভার্সিটিতে এসে সে উপস্থিত হবে। চারদিকে অনেক মানুষ, সবাই আজ নতুন সাজে সজ্জিত, কিন্তু করার চোখ দুটো শুধুমাত্র একজনকেই খুঁজে যাচ্ছে।
সে ব্যক্তি তার প্রথম ভালোবাসা। কথায় আছে প্রথম ভালোবাসা নাকি যায় না, হয়তো কথাও তাই তাকে আজও বলতে পারেনি। সে মানুষটার সাথে কথা যতই তিক্ত অভিজ্ঞতা থাকুক না কেন, আজও তার হৃদয়ে ওই একজন পুরুষেরই অস্তিত্ব। হঠাৎই কথা চোখে পড়ল ইভান আসছে একটা লাল পাঞ্জাবি গায়ে। পাঞ্জাবিতে কি স্নিগ্ধ লাগছে ইভানকে। পশা গায়ের রঙের সাথে লাল পাঞ্জাবিটা বেশ মানিয়েছে। এই অবস্থায় কোনো মেয়ে ইভানকে দেখলে ছোটোখাটো একটা হার্ট অ্যাটাকও হয়ে যেতে বেশি সময় লাগবে না। কথা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইভানের দিকে। ইচ্ছে করছে এভাবে সারাটা দিন ধরে ইভানকে দেখতে পারতো যদি। ইভান ব্রু কুচকে হাঁটছে আর একটু পরপর ঠোঁট কামড়ে এদিক ওদিক তাকাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে ইভান বেশ বিরক্ত। কথা ইভানের দিকে তাকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পেল ইভানের পাশেই শিলা ম্যাম হাত নাড়িয়ে কিছু বলছে। এতক্ষণ ইভানের দিকে তাকিয়ে থাকতে থাকতে ইভানের আশেপাশে চোখই পড়েনি কথার। ইভানের পাশে শিলাকে দেখে কথার মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। এদিকে ইভানের চোখ শুধু একজন রমণীকেই খুঁজে যাচ্ছে। কোথায় সে রমণী যাকে দেখার জন্য সে এই সাজ সকালে তার স্বাদের ঘুমটা নষ্ট করে এসে এভাবে সংসেজে ভার্সিটিতে এসে উপস্থিত হয়েছে। এদিক ওদিক তাকাতে গিয়ে হঠাৎ ইভানের চোখ আটকে গেল এক রমণীর দিকে। হ্যাঁ, এটাই তার সেই কাঙ্ক্ষিত রমণী। বৈশাখের প্রথম দিনে বেশ গরম পড়েছে আজ। প্রখর রোদে উঠেছে, বিন্দু বিন্দু ঘাম জমেছে কথার নাকের ওপর। দেখেই বোঝা যাচ্ছে শাড়ি পরে গরমে বেশ দিশেহারা মেয়েটা। বারবার চুলগুলো হাত খোপা করার চেষ্টা করছে, কিন্তু হাত খোপা করায় পারদর্শী না হয় বারবার খোপাটা খুলে চুলগুলো পিঠে ছড়িয়ে পড়েছে। দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে নিজের প্রেয়সীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত ইভান। নাক ঘামলে নাকি জামাই অনেক বেশি ভালোবাসে। কথারও তো নাক ঘামেছে, তার মানে তাকেও তার জামাই অনেক ভালোবাসবে। হ্যাঁ, বাসে তো। ইভান তো কথাকে অনেক ভালোবাসে। এসব ভাবতে ভাবতেই ঠোঁট কামড়ে হাসছে ইভান। কিন্তু ওর ভাবনার মধ্যেই একটা ছেলে একটা চুলের কাঁটা নিয়ে এসে এগিয়ে গেল কথা দিকে। ব্যাস, আর কি চাই। ইভানের মাথা গরম করার জন্য এটুকুই যথেষ্ট। কবির একটা চুলের কাঁটা এগিয়ে দিয়ে বলল, এই কাঁটাটা নে, চুলটা বেঁধে নে, গরম কম লাগবে। কথা কবিরের হাত থেকে চুলের কাঁটাটা নিয়ে চুলগুলো মাথার উপর তুলে বেঁধে নিল। যার দরুন কথার পিঠের অংশ কিছুটা উন্মুক্ত হয়ে গেছে। ইভানের মাথায় আরেক দফায় আগুন জ্বলে উঠল। রাফিয়া বলছে, আমারও গরম লাগছে, আমার চুলের কাঁটা কই? কবির বলছে, আমি কি তোমার চাকর যে তোমার জন্য চুলের কাঁটা আনবো? কথার জন্য তো এনেছো, তাহলে আমার জন্য আনলে কি হতো? কথা তো আমার বোন, তাই এনেছি। তুমি আমার কে হও যে তোমার জন্য আমার চুলের কাঁটা আনতে হবে? আমিও তো তোমার বোনের মতোই। ব্যাস, হয়ে গেল কবির রেগে বোম। নিজের প্রেয়সীর মুখে যদি ভাই বোন কথাটা শুনে তাহলে কোনো প্রেমিকই বা রাগ হবে না। কবিরের অবস্থাও তাই। কবির এখন পারছে না শুধু রাফিয়াকে গিলে ফেলতে। কবির গম্ভীর মুখ করে বলে, কাটা একটা এনেছিলাম, কিন্তু এখন আর কাউকে দেওয়ার প্রয়োজন মনে করছি না, বলে গটগট করে চলে গেল। রাফিয়া কথার কাছে গিয়ে বলছে, এই কথা আমি এমন কি বললাম যে কবির ভাই রেগে বোম হয়ে চলে গেল? আমি কি জানি, জাগিয়ে দেখ ভাই কোথায় গেল। রাফিয়া কবির ভাই করতে করতে কবিরের পিছন পিছন ছুটল। বীরের মধ্যে কথা নিজের পিঠের খোলা অংশটায় ধারালো কিছুর আঁচড় অনুভব করছে। পিছনে তাকিয়ে তেমন সন্দেহজনক কিছুই পেল না, তবে পিঠটা খুব ঝলছে, কেমন চিনচিন ব্যথা হচ্ছে। কথা ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বারান্দা থেকে কথা যাচ্ছিল, হঠাৎই কেউ একজন কথাকে হাত ধরে টেনে একটা অন্ধকার রুমে নিয়ে এলো। কথা লোকটাকে দেখতে পিছনে ফিরবে, কিন্তু তার আগে অনুভব করছে কেউ একজন কথার পিঠে মলম লাগাচ্ছে। কথার আর বুঝতে বাকি নেই এই লোকটা কে হতে পারে। কথা পিছনে ফিরে বলছে, সমস্যা কি আপনার? এমন কেন করছেন? কি ভেবেছেন আমার পিঠে যে আপনি আঁচড় কেটেছেন আমি বুঝতে পারিনি? ইভান আলতোভাবে কথা চুলগুলো খুলে ছেড়ে দিয়ে পিঠে ছড়িয়ে দিল। তোমাকে আঘাতও আমি করব, আবার সেই আঘাতে মলমও আমি লাগাবো। তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাসের উপরও শুধুই আমার অধিকার, শুধু আমার। ইভানের কথা যেন কেঁপে উঠল, কিন্তু সাথে সাথে কথার চোখের সামনে ভেসে উঠল ওর ভয়ঙ্কর অতীত। কথা ইভানের থেকে 2 কদম দূরে গিয়ে বলছে, দেখুন, আপনার সাথে সম্পর্কটা আমার অনেক আগেই শেষ হয়ে গেছে। অনেক হয়েছে, অনেক অনেক আমি সহ্য করেছি। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। এরপর আগেরবারের মতো কিছু হলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। আগেরবার অনেক কষ্টে আমি নিজেকে সামলে নিতে পেরেছি, এবার আর সামলাতে পারবো না। এমনিতেই ইভানের মেজাজটা বিগড়েছিল,
তার উপর কথার কথায় মেজাজটা আরও বিগড়ে চরম আকার ধারণ করেছে। ইভান কথার কোমরটা চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে বলছে, কি বললে তুমি? তোমার থেকে দূরে থাকবো? দূরে থাকার জন্য কাছে এসেছি নাকি? এত বছর ধরে আমাকে কষ্ট দিয়ে তোমার কি শান্তি হয়নি? ছেলেটাকে? ইভানের কথা শুনে কথা ব্রু কুঁচকে ইভানের দিকে তাকালো। কোন ছেলেটা? এখন বুঝতে পারছো না কোন ছেলেটা? আর স্বামী রেখে বাহিরে অন্য ছেলেদের সাথে এভাবে রং তামাশা করে বেড়ালে? স্বামীকে তো দূরে থাকতেই বলবে। ইভানের সব কথার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে আবার কখন কোন ছেলের সাথে দেখলো ইভান? কবির তো ওই ঘটনার পর কথাকে সব সময় ছেলেদের থেকে দূরে দূরেই রাখে, কোনো ছেলেদের সাথে মিশতে দিল না। তাহলে আপনি কার কথা বলছেন বলুন তো? সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইভান দাঁতে দাঁত চেপে হাতের চুলের কাঁটাটা দেখিয়ে বলছে, এই কাঁটাটা যে ছেলেটা দিল। ইভানের কথা শুনে কথা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই কাঁটাটা দিয়েছে ওর ভাই কবির ওকে। কথা বেশ ভালোই বুঝতে পারছে ইভান কবিরকে নিয়ে কথাকে বলছে, কিন্তু কথা ইভানের ভুল ভাঙাবে না। কেন ভাঙাবে? উনি যখন শিলা ম্যামের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল তখন কি কথা কিছু বলেছে? তার উপর এই কয়দিন যে ভয়ানক ব্যবহার করেছে কথার সাথে। কি কথা বলছো না কেন এখন? ছেলেটা কে? যেই হোক, আপনার কি সমস্যা? আমি কোন ছেলের সাথে কথা বলবো আর কোন ছেলের সাথে বলবো না সেটা আপনাকে বলতে বাধ্য নই মিস্টার মাসুদ আল ইভান। বলতে বাধ্য, কারণ আমি তোমার স্বামী। আমি মানি না, আপনাকে আমি স্বামী হিসাবে মানি না। কি বললে তুমি? আমাকে স্বামী হিসাবে মানো না? কথা কিছু বলতে যাবে এরই মধ্যে ইভান কথার ঠোঁট দুটো কামড়ে ধরল। কথা নিজেকে ছাড়ানোর জন্য এত চেষ্টা করছে, কিন্তু ইভানের সেই দিকে কোনো হেলদোল নেই। সেই জন্য নিজের রাগগুলো এখন কথার ঠোঁটের উপরেই ঢেলে দিচ্ছে। ইভান বেশ জোরালোভাবে কথার ঠোঁট কামড়ে যাচ্ছে। ব্যথায় কুঁকড়ে উঠেছে কথা। ইভান বেশ জোরালোভাবে কথার ঠোঁট কামড়ে যাচ্ছে। ব্যথায় কুঁকড়ে উঠছে কথা। ইভান এত জোরে কথার ঠোঁট কামড়ে নিচ্ছে যে কথার ঠোঁট কেটে রক্ত বের হয়েছে। কথার ঠোঁটে রক্তের অস্তিত্ব পেয়ে ইভান কথাকে ছেড়ে দিল। তোমার ব্যথার কারণও হব আমি, আর তোমার ব্যথার প্রমোশনও আমিই হব, কিন্তু তোমাকে কখনো আমার থেকে আর দূরে যেতে দিব না। তুমি বিহীন এই আমি নামক মানুষটার যে বেঁচে থাকাই অসম্ভব। তুমি শুধু আমার, শুধুই আমার। কখনো কল্পনাতেও আমাকে ছেড়ে যাওয়ার কথা তুমি ভাববে না। তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। রাফিয়া বলছে, কাঁটাটা দিন না ভাইয়া, খুব গরম লাগছে। কবির দাঁতে দাঁত চেপে বলছে, আমি তোমার কোনো জন্মের ভাই লাগি? কেন এই জন্মের? তাহলে এই জন্মে কাঁটাটা পাওয়ার কথা চিন্তা ভুলেও যাও। দিন না, সত্যি আমার খুব গরম লাগছে আজ। কবির রাফিয়ার দিকে তাকিয়ে দেখে সত্যি মেয়েটা গরমে আশপাশ করছে। গরমে রাফিয়ার গোলুমুলু গালটা লাল হয়ে গেছে। কবির গম্ভীর মুখ নিয়ে রাফিয়ার চুলগুলো ধরে হাতের কাঁটাটা দিয়ে চুলগুলো বাঁধার চেষ্টা চালাচ্ছে। নিজের চুলে কবিরের স্পর্শ পেয়ে রাফিয়া বারবার কেঁপে কেঁপে উঠছে। হার্টবিটটা অসম্ভব পরিমাণে বেড়ে গেছে। মনে হচ্ছে কলিজাটা যেন এখনই লাফিয়ে বেরিয়ে যাবে। কিছু বলতেও পারছে না, নড়তেও পারছে না। দীর্ঘ 10 মিনিট রাফিয়া চুলের সাথে যুদ্ধ চালিয়ে ব্যর্থ হয়ে অসহায় মুখ নিয়ে তাকিয়ে আছে রাফিয়ার দিকে। মেয়েদের চুল বাঁধা যে এত কঠিন কাজ আগে জানলে এই চেষ্টা কবির চালাতই না। কবির অসহায় মুখ দেখে রাফিয়ার মায়া লাগছে বড্ড। রাফিয়া দ্রুত কবিরের হাত থেকে কাঁটাটা নিয়ে নিজের চুলগুলো বেঁধে কবিরের দিকে তাকালো। রাফিয়ার মুখে মুক্তদানার মতো জলমলে হাসি ফুটিয়ে, এই দেখুন আমি চুলগুলো বেঁধে নিয়েছি। কবির রাফিয়ার কথার কোনো উত্তর না দিয়ে গটগট করে চলে গেল। রাফিয়া ভ্যাবলার মধ্যে কবিরের দিকে তাকিয়ে আছে। তবে কবিরের যাওয়ার সময় তার ঠোঁটের কোণে প্রশান্তির হাসিটা চোখ এড়ায়নি রাফিয়ার। কেটে গেছে কয়েকটা দিন। এই কয়দিনই ইভান আর তেমন কোনো খারাপ ব্যবহার করেনি। কথার সাথে আবার ভালো ব্যবহারও করেনি। কথাও একটু এড়িয়েই চলেছে ইভানকে। ক্লাস শেষে লাইব্রেরিতে বসে আছে কথা। কয়েকদিন পরই পরীক্ষা। এই কয়েকদিন বিভিন্ন টেনশনে এমনি পড়াশোনায় অনেক পিছিয়ে পড়ছিল কথা। এখন সেই পড়াগুলোই কাভার করতে হবে। কথা একটা টেবিলে বসে নিশ্চিন্তে বই পড়ছিল। কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর কখন যে লাইব্রেরি পায়ে খালি হয়ে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ একটা কণ্ঠ শুনিয়ে চোখ তুলে তাকালো কথা। আজমির ভার্সিটির একজন প্রফেসর। এখনও তুমি লাইব্রেরিতে কী করছো? কথা স্যার দিকে তাকিয়ে স্যার সরি, পড়তে পড়তে কখন যে এতটা সময় হয়ে গেছে সেদিকে আমি খেয়াল করিনি। ইটস ওকে। তা এখন বাড়িতে যাবে নাকি আজ লাইব্রেরিতেই থাকার চিন্তা ভাবনা করছো? কথা একটা মুচকি হাসি দিয়ে বলছে, না স্যার, এখনই চলে যাব।
আজমির কথার দিকে একটা বই এগিয়ে দিয়ে বলছে, এই বইটা পড়ো, আশা করি তোমার কাজে আসবে। কথা আবারও একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ স্যার, এখন তাহলে আসি। অবশ্যই। কথা ভার্সিটির মাঠ দিয়ে এগিয়ে যাচ্ছে। গেটের দিকে উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে যাবে। হঠাৎ নিজের হাতে একটা শক্তপোক্ত হাতের টান লেগে থেমে গেল কথা। তাকিয়ে দেখে ইভান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। কথা আশেপাশে তাকিয়ে বলছে, কি করছেন আপনি? এটা ভার্সিটি, আমার হাত ছাড়ুন। অন্যদের সাথে তো বেশ হেসে খেলে কথা বলতে পারিস, আর আমার সাথে কথা বলতে আসলেই কি তোর মুখে কেউ নিম পাতার রস ঢেলে দেয় নাকি? দেখুন, হাতটা ছাড়ুন। কেউ দেখে ফেলে আপনার সমস্যা না হলেও আমার সমস্যা হবে। ও, এতক্ষণ একা একা লাইব্রেরিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজমিরের সাথে হেসে হেসে কথা বলার সময় কি মনে ছিল না কেউ দেখে ফেললে সমস্যা হবে? আমার সাথে কথা বলতে আসলেই কি তোর যত সমস্যা? সে আমার হাত ধরেনি, আর আপনি ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আমার হাত ধরে রেখেছেন। হাত ধরেছি তো বেশ করেছি, আমার বউয়ের হাত আমি ধরেছি, তাতে কার বাপের কি? কথা কিছু বলবে তার আগেই ইভান কথাকে টেনে নিয়ে নিজের গাড়ির দিকে পা বাড়ালো। কথা বারবার চিলিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কে শোনে কার কথা? এবার নিজের মতো করে কথার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। গাড়ির সামনে এসে হঠাৎ থমকে গেল দুজনেই, কারণ ওদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে পারভিন বেগম। এত বছর পরেও পারভিন বেগমকে দেখে চিনতে একটুও কষ্ট হয়নি কথার। মানুষটা যেন সে 7 বছর আগের মতোই আছে, বয়সটা একটুও বাড়েনি। পারভিন বেগম ইভানের খোঁজে ভার্সিটিতে এসেছিল। হাজার হলিয়া তো মা, একটা মাত্র ছেলে তার। 7 বছর পর দেশে ফিরেছিল, কিন্তু 2টা ঘন্টাও সে বাড়িতে থাকেনি। বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আর বাড়িও পেরেনি। কথার ইভানকে দেখে পারভিন বেগম এগিয়ে গিয়ে বলছে, তুমি কথা, বাহ, বেশ বড় হয়ে গেছো, দেখতেও মাশাল্লাহ। কথা কোনো উত্তর দিচ্ছে না। আসলে এই মানুষগুলোর সাথে কথা বাড়ানোর কোনো ইচ্ছে ওর নেই। এরা শুধু নামেই মানুষের ভিতরটা টাকার অহংকারে প্রশস্তে পরিণত হয়েছে। একদিন এদের জন্যই জীবনের চরম অপমানিত হতে হয়েছিল কথাকে। আপনি এখানে কেন মিসেস চৌধুরী? কথা এভাগে ইভানের হাত ছাড়িয়ে চলে যেতে নিলে পারভিন বেগম বলছেন, দাঁড়াও কথা, জানি তুমি আমাদের উপর রেগে আসো। তোমার রাগ করাটাও স্বাভাবিক। তোমার জীবনের প্রতিটা ক্ষতির জন্য হয়তো আমরা এই দাঁড়ি, কিন্তু বিশ্বাস করো, এতে ইভানের কোনো দোষ নেই। তুমি হয়তো ওকে ভুল বুঝছ। এবার আর কথা চুপ থাকতে পারলো না। ও কিসের ভুল বুঝছে? ইভান যা করেছে সবটাই ও চোখের সামনেই ছিল, তাহলে ভুল বোঝাবুঝি কখন হলো? আমি কোনো ভুল করিনি, ঠিকই বুঝেছি। আপনার ছেলে সেদিন আমাকে ঠকিয়েছিল, ধোঁকা দিয়ে ফেলে চলে গিয়েছিল। মানে কীসব বলছো তুমি? আমি কখন ধোঁকা দিলাম? পারভিন বেগম বলছে, আজ আমি সব বলবো। আমি কথাকে অনেক খুঁজেছি সবটা বলার জন্য, কিন্তু ওকে আমি পাইনি। তোকেও অনেকবার কথাগুলো বলার চেষ্টা করেছে, কিন্তু তুই তো আমার কোনো কথা শোনার জন্যই প্রস্তুত ছিলি না। আজ সবটাই ক্লিয়ার করতে চাই আমি, তাতে যদি আমাদের পাপের পাল্লাটা একটু হালকা হয়। তারপর পারভিন বেগম ইভানার কথা অতীতের স্মৃতিতে ডুব দিল। নামকরা রাজনৈতিক নেতা ইলিয়াস চৌধুরীর একমাত্র ছেলে মাসুদ আলী ইভান। পড়াশোনার প্রতি তার মনোযোগ কোনো কালেই ছিল না। সারাদিন বন্ধুবান্ধবদের সাথে হই হই রই রই করাই ছিল তার নিত্যদিনের কাজ। কিন্তু বাবার কারণে লেখাপড়া ছাড়তেও পারছে না, না চাইতেও সে পড়াশোনা নামক ঝামেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সবে কৈশোর থেকে 18 বছরে পদার্পণ করেছে ইভান। কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওদের কলেজটা ছিল স্কুল অ্যান্ড কলেজ। ইলিয়াস চৌধুরী এমনি ছেলেকে যতই ছাড় দিত না কেন, পড়ালেখা নিয়ে তার কোনো ছাড় নেই। তার ছেলে কোনোভাবেই পড়ালেখার সাথে ব্রেকআপ করতে পারলেই হলো। ইভান বেশ হাস্যোজ্জ্বল, হই হই করে বেড়ানো স্বভাবের। ইভান যে স্কুল অ্যান্ড কলেজে পড়তো, সেই স্কুল অ্যান্ড কলেজেরই 9ম শ্রেণীর ছাত্রী ছিল কথা। একদিন ক্লাসের বাহিরে বই মাথায় নিয়ে কান ধরে এক সিরিয়ালে দাঁড়িয়েছিল 5টা ছেলে। এদের যে পড়া না পারায় স্যার বাহিরে তাদের বই মাথায় নিয়ে কান ধরে দাঁড় করিয়ে থাকতে বলেছে, সে বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই বিষয়টা এরা যেন আরও বেশি উপভোগ করছে। আর উপভোগ করবেই বা না কেন? এ বই মাথায় নিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকা যেন তাদের নিত্যদিনের ঘটনা। ইভান বই মাথায় নিয়ে হেসে হেসে পাশে একটা ছেলের সাথে কথা বলছে। কথা বলতে বলতে হঠাৎ তার চোখ দুটো আটকে গেল একটা মেয়ের উপর। মেয়েটির গায়ে স্কুল ড্রেস, মাথা দুই পাশে 2টে বেনুনি করা, 2 হাত দিয়ে 2 বেনুনি নাড়তে নাড়তে হেলে তুলে ওদের দিকে হেঁটে আসছিল মেয়েটি। এবার এক দৃষ্টিতে মেয়েদের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে পৃথিবীর সব কিছু যেন ওর কাছে ঝাপসা, শুধুমাত্র ওই মেয়েটি ওর চোখের সামনে দৃশ্যমান।
মেয়েটি ওর সামনে থেকে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পাশের একটা ছেলের ধাক্কায় ইভানের মাথা থেকে বই পড়ে গেল। ইভান বলছে, এ মেয়ে। কথা আশেপাশে তাকিয়ে বলছে, জি আমাকে বলছেন? এদিকে আসো। কথা কপাল কুঁচকে ইভানের সামনে দাঁড়িয়ে, জি কি বলবেন বলেন। বইটা মাথায় উঠিয়ে দাও। কথা বইটা উঠিয়ে অসহায়ের মতো ইভানের মুখের দিকে তাকিয়ে আছে, কারণ ইভান বেশ লম্বা আর কথা ইভানের মাথার নাগাল পাচ্ছে না যে বইটা ওর মাথায় রাখবে। ইভান কথার মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পেরে মাথা নিচু করে দাঁড়ালো। ইভানকে মাথা নিচু করে দাঁড়াতে দেখে কথার ঠোঁটে বেশ চওড়া একটা হাসি ফুটে উঠল। এই হাসিতেই ইভানের ফাঁসি। কথার ঠোঁটের এই হাসির রেখা ইভানের বুকে যেন ঢেউ তুলে দিয়ে গেল। প্রথম প্রেম, প্রথম ভালো লাগার অনুভূতি, মনে হয় এমনই হয়। ইভানের এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যেই কথা ইভানের মাথার উপর বইটা রেখে চলে গেল। মেয়েটা কে রে? ইভানের বন্ধু রাজীব বলছে। কোন মেয়েটা? ওই যে ওই মেয়েটা। কথার দিকে ইশারা করে বলছে, আরে ওটা তো আমাদের ক্লাসের কবিরের বোন। শুনেছি পড়ালেখায় হেভি ফার্স্ট, ক্লাস 9 বা 10-এ পড়ে। পরের দিন ক্লাস 9-10-এর সামনে দাঁড়িয়ে আছে ইভান আর তার বন্ধুরা। ক্লাস 9-10 দুইটা ক্লাস পাশাপাশি হয়ে উপকারী হয়েছে। ওরা এখনও জানেই না কথা ঠিক কোন ক্লাসে পড়ে। এখন একসাথে দুটো ক্লাসের উপরে নজর রাখা যাবে। দুইটা ক্লাসে উকিঝুঁকি দিতে দিতে হঠাৎ ইভানের চোখ জোড়া আটকে গেল। সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়েছে। কথাকে খুঁজে পেয়ে নিজের অজান্তেই ইভানের ঠোঁটের কোণে এক সিলতে হাসি ফুটে উঠল। ইভান বিড়বিড় করে বলছে, ও তাহলে তুমি ক্লাস 9-এ পড়ো? পিচ্ছি একটা। কিছু বললি? আরে না, ওই দেখ ওটা তোদের ভাবি। কথার দিকে দেখিয়ে বলছে, আজ থেকে নজরে নজরে রাখবি। রাজীব বলছে, এই রে, ইভান প্রেমে পড়েছে। এই চিল্লাচিল্লি করছিস কেন? মারতে চাইছিস নাকি আমাকে? এই বন্ধু, ট্রিট কই? চল আজ তোদের সবাইকে ট্রিট দিব। তারপরের দিন কথা ক্লাসে আসতে দেখে প্রথম বেঞ্চ ফাঁকা। প্রথম বেঞ্চ বাদে অন্য সব বেঞ্চে সবাই বসেছে, আর এই বেঞ্চের উপরে একটা টকটকে লাল গোলাপ ফুলও রাখা। কথা কপাল কুঁচকে গোলাপ ফুলটার দিকে তাকিয়ে, এই লাবণী, কথার বান্ধবী, আজ ফার্স্ট বেঞ্চে কেউ কেন বসেনি রে? আমি জানি না, এসেছি থেকে শুনছি বড় ভাইরা নাকি ফার্স্ট বেঞ্চে বসতে বারণ করেছে। কিন্তু আমি তো ফার্স্ট বেঞ্চে বসবো, দেখি কে কী করে। তুইও তোর বই খাতা নিয়ে এসে পড়, বলে ফার্স্ট বেঞ্চে বসে পড়ল। একটু পর কী যেন ভেবে কথা গোলাপ ফুলটা হাতে নিল। এতক্ষণ সব কিছু জানালার পাশে দাঁড়িয়ে ইভান আর তার বন্ধুরা দেখছিল। কথাকে গোলাপ ফুলটা হাতে নিতে দেখে ইভানের মুখে বেশ লম্বা চওড়া একটা হাসি ফুটে উঠল। কিন্তু এই হাসির মেয়াদ দীর্ঘস্থায়ী হলো না, কারণ কথা ফুলটা নিয়ে ক্লাসের ময়লার ঝুড়ির মধ্যেই ফেলে দিয়েছে। ফুলটা ফেলে দিতে দেখে ইভানের মুখটা একটুখানি হয়ে গেছে। এ যা, ভাবি তো ফুলটা ফেলেই দিল। কয়টা ফুল আর ফেলবে? একটা ফেললে আমি আরেকটা নিয়ে এসে হাজির হব। প্রতিদিন ইভান কথার জন্য বেঞ্চে একটা করে গোলাপ ফুল রাখে, আর কথা প্রতিদিনই গোলাপটা ফেলে দেয়। দুইজন যেন গোলাপ রাখার ফেলার প্রতিযোগিতা শুরু করেছে। না, এভাবে আর কতদিন। ইভানের কলেজ ছুটি হয়েছে 2টায়, এখন বাজে 4টা। টানা 2 ঘন্টা কথার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে ইভান। কথার আসার কোনো নামগন্ধই নেই। ইভানের সাথে ওর 3-4 জন বন্ধুরাও দাঁড়িয়ে আছে। অবশেষে কথা আসছে। কথাকে আসতে দেখে ইভানের ঠোঁটের কোণে এক সিলতে হাসি ফুটে উঠল। ইভান হাসি মুখে কথার দিকে এগিয়ে গেল, ওর সাথে একটু কথা বলবে। হঠাৎ বলা নেই কওয়া নেই কথা রাস্তা থেকে একটা ইট তুলে ওদের দিকে তেড়ে গেল। ইভান পিছনে তাকিয়ে দেখে ওর বন্ধুরা ওকে একা পেলেই সব হাওয়া। কথার হাতে ইট দেখে ভয়ে একটা ডোক গিলে পিছনের দিকে ফিরে বউ দৌড় দিল। কথা ব্রুকুসকে ওদের দিকে তাকিয়ে আছে। আসলে কথা একটা কুকুরকে দেখে ইট তুলছিল। ও কুকুরকে বড্ড ভয় পায়, তাই কুকুর দেখে ইট হাতে তুলে নিয়েছিল। পরের দিন সকাল সকাল কথা 2 বিনুনি দূরে লাফাতে লাফাতে স্কুলের দিকে যাচ্ছে, আর ওর পিছন পিছন ইভানও আসছে। কিন্তু কথার সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সে এমন ভাব করছে যে তার আশেপাশে কারো কোনো অস্তিত্বই নেই যেন। এবার কথা দৃষ্টি আকর্ষণের জন্য ইভান কাশাকাশি শুরু করেছে, কিন্তু তারপরও কথার কোনো হেলতুল নেই। ইভান কেসেই যাচ্ছে। কথা ব্রুকুসকে ইভানের দিকে তাকিয়ে বলছে, আপনার কি যক্ষা হয়েছে ভাইয়া? কথার কথা শুনে ইভান একটা ব্যবসাকা খেয়ে গেল। বলে কি মেয়ে, ওর নাকি যক্ষা হয়েছে? মানে? সে তখন থেকে কেসেই যাচ্ছেন আপনি। আমি বইতে পড়েছি যে যক্ষা রোগে আক্রান্ত ব্যক্তিরা এভাবে কাশাকাশি করে। না না, আমারও কোনো রোগ নেই।
আরে ভাইয়া, লজ্জা পেতে হবে না। রোগ সুখ সংবাদ আছে, এই বিষয়ে একদম লজ্জা পেতে নেই। আপনি বরং ভালো একজন ডাক্তার দেখান। আপনার মনে হয় যক্ষা রোগটা একটু বেশি গড়িয়ে গেছে, না হয় এত কাশি তো হতো না। বলে চলে গেল। আর ইভান ভ্যাবলার মতে কথা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এভাবেই কেটে গেল কয়েকটি দিন। এরই মধ্যে ইভান কথার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কথা কোনো পাত্তাই দেয়নি। তবে ইভানও হাল ছাড়ার পাত্র নয়। আজ যেভাবেই হোক কথার সাথে কথা বলেই ছাড়বে। সে কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আছে কথার জন্য। কথা এবারও লাফাতে লাফাতে ইভানের সামনে থেকে চলে গেল, পাত্তাই দিল না। ইভান বলছে, এই মেয়ে কতদিন ধরে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, পাত্তাই দিচ্ছ না, সমস্যা কি তোমার? কথা চোখ দুটো বড় বড় করে বলে, আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন? কিন্তু তুমি তো পাত্তাই দিচ্ছ না। কিন্তু কবে, কোথায়, কখন, কিভাবে আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন? আমি তো কখনো দেখিনি আপনি আমার সাথে কথা বলতে এসেছেন, শুধু দেখেছি রাস্তায় দাঁড়িয়ে থাকতে। ইভান চোখ ছোটো ছোটো করে বলে, তুমি সত্যি জানো না আমি কখন তোমার সাথে কথা বলতে এসেছি? না তো, আমার তো কখনো এমনটা মনে হয়নি। ইভান বিড়বিড় করে, তুমি তো পিচ্ছি একটা, বুঝবা কিভাবে? জি, কিছু বললেন? না তো, বলে কথার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। কথা চোখ দুটো গোল গোল করে ইভানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কথা কাগজ দুটো খুলে দেখে তাতে কিছু একটা লেখা। কি বিশ্রী হাতে লেখা! এই লেখা পড়ার সাধ্য কথার নেই। মনে হচ্ছে কাগজটার উপরে কেউ জোর করে তেলাপোকা ছেড়ে দিয়েছে। কথা বেশ অনেকক্ষণ ধরে লেখাগুলো বোঝার চেষ্টা করলো, তারপর ব্যর্থ হয়ে চিঠিটা ব্যাগে ঢুকিয়ে বাড়ির পথে পা বাড়ালো। পরের দিন ইভান আবারও রাস্তায় কথার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। কথাকে আসতে দেখে ইভান বলছে, আমি কিন্তু এখনও আমার উত্তর পেলাম না। কালকের কাগজটার? কথা ব্যাগ থেকে কাগজটা বের করে ইভানের হাতে দিয়ে, আপনি যে কি লিখেছেন আপনি নিজে জানেন। জেনে বুঝে লিখেছেন নাকি কাগজটার উপরে তেলাপোকা ছেড়ে দিয়েছিলেন? কি বিশ্রী হাতের লেখা! এরা নাকি আবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এরা এসএসসি পাস যে কীভাবে করেছে কে জানে, বলে গটগট করে চলে গেল। ইভান হা হয়ে কাগজটা ধরে কথার দিকে তাকিয়ে আছে। মেয়েটা ওকে এত বাজেভাবে অপমান করে গেল। না না, এই অপমান কিছুতেই মেনে নেওয়া যাবে না, কিছুতে একটা করতেই হবে। রাত 2টা। ইভান এখনও পড়ছে। পড়ছে বললে ভুল হবে, লিখছে। যেভাবে হোক ওর হাতের লেখা ভালো করতেই হবে। তারপর আবারও কথাকে চিঠি লিখতে হবে। ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম রীতিমতো অবাকের চূড়ান্ত সীমায়। যে ছেলেকে কেউ মেরেও পড়ার টেবিলে বসাতে পারে না, সে কিনা আজ রাত 2টা পর্যন্ত পড়ার টেবিলে বসে আছে। বাবা যায়। পারভিন বেগম বলছে, আমার হাতে একটা চিমটি কেটে তো দেখো তো আমি সত্যি দেখছি কিনা। ইলিয়াস চৌধুরী পারভিন বেগমের হাতে জোরে একটা চিমটি কাটলো। আহ, এত জোরে কেউ চিমটি কাটে? আরে তুমিই তো বললে। আমি কিন্তু কিন্তু আমার মনে হয় সত্যিই দেখছি। আমার ছেলেটার তাহলে সুবুদ্ধি হয়েছে। 4টা খাতা লিখে লিখে ভরে ফেলেছে ইভান। এত লেখা মনে হয় ওর বাপের জন্ম ও লেখেনি। আজ আবারও কথাকে চিঠি দিবে তাই রাস্তায় দাঁড়িয়ে আছে। কথাকে আসতে দেখে কথার দিকে এগিয়ে গিয়ে কথার হাতে চিঠিটা ধরিয়ে দিল। কথা চিঠিটা ব্যাগে রেখে বাড়ির দিকে পা বাড়াতেই, এই মেয়ে, চিঠিটা কি তোমাকে আমি ব্যাগে রেখে দেওয়ার জন্য দিয়েছি? তুমি যে ব্যাগে রেখে দিলে। আপনি সবসময় আমাকে দেখলেই এই মেয়ে করেন কেন? আমার একটা নাম আছে তো নাকি? আমার নাম কথা। তো কথুরানী, চিঠিটা বের করে আমার সামনে বসে পড়ো। কথা চিঠিটা করে, এগুলো কি লিখেছেন ভাইয়া? আগের থেকে ডিম, বকের ডিম। আমি মাত্র 9ম শ্রেণীতে পড়ি। আপনার এই ডাক্তারি হাতের লেখা বোঝার বয়স আমার হয়নি। সরি ভাইয়া, বলে ইভানের হাতে চিঠিটা দিয়ে চলে গেল। রাগে ইভানের শরীর রিরি করছে। কত কষ্ট করে কাল সারা রাত না ঘুমিয়ে চিঠিটা লিখেছে, আর এই মেয়েটা কিছু বুঝতেই পারলো না। ওর হাতের লেখা কি এতটাও খারাপ নাকি? না, আরও চেষ্টা করে যেতে হবে। যেভাবেই হোক ওর হাতের লেখা কথাকে বোঝাতেই হবে। 2 দিন পর ইভান আজ আবারও রাস্তায় কথার জন্য অপেক্ষা করছে। এই 2 দিন নিজের রুম থেকে বেরই হয়নি। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধুমাত্র হাতের লেখা ভালো করার জন্য লিখছে। হাতের লেখাটা এখন বেশ ভালো হয়েছে, আগের মতো অতটা খারাপ না। কথাকে হেলে তুলে আসতে দেখে ইভানের শুষ্ক ঠোঁট দুটোতে হাসির রেখা ফুটে উঠল। এই 2 দিন ভালো ঘুম হয়নি, চোখ দুটো লাল হয়ে আসছে, চুলগুলো উস্কো খুস্কো। কথা আসতেই ইভান কথার হাতে চিঠিটা ধরিয়ে দিল। নাও এখন পড়ো, দেখো এখন হাতের লেখা বুঝো কিনা। কথা চিঠিটা খুলে পড়া শুরু করলো। প্রিয় কথুরানী, দেখো আমি বেশি পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই
তাই সরাসরি বলছি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম ওই 2 বিনুনি নাড়িয়ে স্কুল ড্রেস পরে আসতে, তখনই আমার মনের মধ্যে ঘন্টি বেজে উঠেছিল। ওই সিনেমাতে যেমন হয় আর কি। যদিও এতদিন আমি ওইসবই বিশ্বাস করিনি, কিন্তু এখন করি, কারণ তোমাকে দেখেও আমার মনে ভালোবাসার ঘন্টি বেজে উঠেছে। আমি আর কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। এখন তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, না হয় তোমাকে জোর করে ভালোবাসবো। আমার বাবার কিন্তু অনেক পাওয়ার। ইতি, তোমার ভবিষ্যৎ বর। চিঠিটা পড়ে কথা ব্রু কুঁচকে ইভানের দিকে তাকালো। এইভাবে আবার কেউ প্রেমপত্র লিখে নাকি? এটা কোনো প্রেমপত্র হলো? এটা তো প্রেম নামক হুমকিপত্র। যদি এর কিছুই কথা বুঝিনি, কারণ এই প্রথম ওকে কেউ প্রেমপত্র দিয়েছে। প্রেমপত্র কেমন হয় সেই সম্পর্কে ওর পরিচিত নয়। এই প্রথম ওর কিশোরী মনে যেন প্রথম ভালোবাসা নামক এক প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। এটা কেমন অনুভূতি? এই অনুভূতি তো ওর আগে কখনো হয়নি, এখন কেন হচ্ছে? তবে অনুভূতিটা খারাপ লাগছে না। এই প্রথম কথার কিশোরী মনে কেমন উথাল পাথাল জ্বর শুরু হয়েছে, কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। আর চোখে ইভানের দিকে তাকিয়ে দেখে ইভান এক হাত দিয়ে মাথার পিছনের চুল খামচাচ্ছে আর ঠোঁটে লাজুক হাসি। কথা হুট করে বলে, আপনার দাড়ি কোথায়? ইভান থতমত খেয়ে বলে, মানে? আমি সিনেমায় দেখেছি নায়কদের কত সুন্দর দাড়ি থাকে, আর নায়িকারা নাকি সেটা দেখে প্রেমে পড়ে যায়। তাহলে আপনার দাড়ি কই? ইভান অসহায়ের মতো মুখ করে বলে, আমার এখনও ভালোভাবে দাঁড়িয়ে ওঠেনি। দাড়ি না উঠলে আমি ভালোবাসবো না। দাড়ির সাথে আবার ভালোবাসার কী সম্পর্ক? শুনেছি দাড়ি না উঠলে ছেলেরা বড় হয় না। আপনার দাড়ি নেই, তার মানে আপনিও ছোট, আর আমিও ছোট পিচ্ছি। একটা ছেলেকে কেন ভালোবাসবো বলুন তো? যেভাবে হেলে দুলে এসেছিল, আবারও ঠিক সেভাবেই হেলে দুলো চলে গেল। ইভান ভ্যাবলার মতো কথা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, আর দাড়ির কথা চিন্তা করছে। বাড়িতে ফিরে ইভান সারা বাড়ি চিল্লাচিল্লি করে মাথায় তুলে নিয়েছে, ওর কেন দাঁড়িয়ে উঠছে না। ইভান, আম্মু, আমার এখনও কেন দাঁড়িয়ে উঠছে না? পারভিন বেগম ছেলের এমন কথা শুনে ফেল ফেল করে ছেলের দিকে তাকিয়ে আছেন। ইলিয়াস চৌধুরী বলছেন, এটা আবার কেমন কথা ইভান? বয়স হলে তোমার ঠিকই দাঁড়িয়ে উঠবে। আমার 18 বছর বয়স হয়ে গেছে, এখনও কেন দাঁড়িয়ে ওঠেনি? আমার বন্ধুদের মধ্যে অনেকেরই তো দাঁড়িয়ে উঠে গেছে। পারভিন বেগম বলছেন, তোমারও উঠবে বাবা, সময় হলেই দাঁড়িয়ে উঠবে। আমি কিচ্ছু জানি না, আমার এখনই দাড়ি চাই, চাই চাই। এই বলে নিজের রুমে গটগট করে চলে গেল। ইলিয়াস চৌধুরী, পারভিন বেগম সহ সকল সার্ভেন্টরা পর্যন্ত ব্যাবলার মতো করে তাকিয়ে আছে ইভানের দিকে। এখনই দাড়ি কোথায় পাবে? দাড়ি কি বানানোর জিনিস? এটা তো আল্লাহ দিবে সময় মতো। এদিকে ইভানও জেদ ধরে বসে আছে, তার এখনই দাড়ি না উঠলে সে একটু পানিও খাবে না। ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম পড়েছে মহা বিপদে। এখন এই দাড়ি কীভাবে উঠাবে? অবশেষে ইলিয়াস চৌধুরী অনেক ভেবে চিন্তে একটা বুদ্ধি বের করলো। আপাতত এই বুদ্ধির জোরে ছেলেকে ঠান্ডা করার প্রচেষ্টা চালাচ্ছে সবাই। ইভান দাঁড়িয়ে আছে আর তার সামনে হেসে গড়াগড়ি খাচ্ছে কথা। হাসবে না বা কেন? ইভানের দাড়ি না ওঠায় আজ সে গালে নকল দাড়ি লাগিয়ে আছে। কথা ইভানকে দেখে সে কখন থেকে হেসে যাচ্ছে, হাসা মোটেও থামছে না। এবার ইভানের কথার উপর বেশ রাগ হচ্ছে। রাগ হবে বা না কেন? এই মেয়েটার জন্যই তো সে ওভাবে নকল দাড়ি লাগিয়ে সংসেজে এসেছে। চুপ, একদম চুপ। খুব হাসি পাচ্ছে তাই না? কথা আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট দুটো চেপে ধরে হাসি আটকানোর চেষ্টা করছে, কিন্তু হাসি তো থামছেই না। কথা আবারও পিক করে হেসে দিল। সরি সরি, আসলে আপনাকে না একদম আমার দাদার মতো লাগছে। ইভান ব্রু কুঁচকে বলছে, তুমি তো বললে দাড়ি না উঠলে ভালোবাসবে না। দাড়ি ওঠার কথা বলেছি, নকল দাড়ি লাগিয়ে আসতে তো বলিনি। বলে বিনুনি দুটো আবার নাড়াতে নাড়াতে চলে গেল। আজ কথার জন্য এক বক্স চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে ইভান। রাজীব বলেছে মেয়েরা নাকি চকলেট ভালোবাসে। দাড়ি তো উঠলো না, এখন চকলেটই হলো ভরসা। কথা আসতে চকলেটের বক্সটা কথাকে দড়িয়ে দিয়ে চলে গেল। একটা কথাও আজ বলল না। কথাও ভ্যাবলার মতো ইভানের দিকে তাকিয়ে আছে। কী থেকে কি হলো ওর মাথায় কিছুই ঢুকছে না। কথা বাড়িতে ফিরে নিজের রুমে ঢুকে রুম আটকে দিল। ব্যাগ থেকে চকলেট বের করে দেখছে, কেমন যেন ওর মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। কথার কিশোরী মনে হয়তো ভালোবাসার রং লেগেছে, তাই এত ভালো লাগছে। আজকাল সব সময় কথার মনের মধ্যে ইভানের চিন্তাগুলো ঘুরপাক খায়। যতই নিজের মন থেকে ইভানকে বের করে দেওয়ার চেষ্টা করুক না কেন, ইভানকে বলে একটা মিনিটও কাটে না ওর। বাসায় আসা বা স্কুলে যাওয়ার সময় আজকাল ওর মনটা উতলা হয়ে থাকে। আজ ইভান রাস্তায় দাঁড়াবে তো মনিকার মধ্যে ইভানের জন্য আকুপাকু করে।
ইভানকে দেখলে মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তির হাওয়া বয়ে যায়। কথা চকলেট বক্স বের করে চকলেটগুলো খাচ্ছে আর চকলেটের খোসাগুলো জমিয়ে রাখছে। এগুলোও ফেলবে না। এটা ইভানের কাছ থেকে পাওয়া ওর প্রথম ভালোবাসার উপহার। পরের দিন প্রতিদিন ইভান কথার জন্য অপেক্ষা করে। আজ কথা অপেক্ষা করছে ইভানের জন্য, কিন্তু ইভানের পাত্তা নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে কথার মেজাজটাই বিগড়ে যাচ্ছে। স্কুল ছুটি হওয়ার পর এই গরমে রোদের মধ্যে মেয়েটা দাঁড়িয়ে আছে, আর ওনার কোনো খোঁজ খবর নেই। এমনিতে তো রোজ এসে এখানে দাঁড়িয়ে থাকতে পারে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। আর দাঁড়িয়ে থাকলে কথার বাড়িতে হয়তো চিন্তা করবে, তাই আর না দাঁড়িয়ে থেকে মনের মধ্যে একটা চাপা অভিমান নিয়েই বাড়িতে চলে গেল কথা। হয়তো ভালোবাসার একটা অংশ অভিমান, তাই নিজের অজান্তেই কথার মনে অভিমান চলে এসেছে। পরের দিন আজ কথার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে ইভান। কথা দূর থেকে ইভানকে দেখে দাঁড়িয়ে গেল। কথা মনে মনে বলছে, আজ কত সুন্দর দাঁড়িয়ে আছে। কাল আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো খোঁজখবরই তার ছিল না। কোনো কথাই বলবো না আমি ওনার সাথে। কথা অন্যদিকে মুখ ঘুরিয়ে হনহন করে ইভানের সামনে হেঁটে যাচ্ছে। এই রাস্তায় যে ইভান নামক কোনো ব্যক্তি আছে সেটা বোঝাই যাচ্ছে না কথাকে দেখে। কথা, এই কথা, এভাবে চলে যাচ্ছ কেন? কথা কোনো কথা না বলেই চলে গেল। যা বাবা, চলে গেল। এমনভাবে চলে গেল যেন সে আমাকে দেখতেই পায়নি। হঠাৎ করে হলোটা কি আবার? স্কুল থেকে ফেরার পথে আবার কথার সাথে ইভানে দেখা। এবারও কথা কোনো কথাই বলছে না, চুপচাপ হেঁটে চলে যাচ্ছে। ইভান এত কথার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কথা চুপচাপ চলে গেল। এবার ইভানের সাথে রাজীবও দাঁড়ানো ছিল। ইভান ভাবে মনে হয় কোনো কারণে রাগ করেছে রে, কিন্তু আমি তো কিছু করিনি। ইনফ্যাক্ট কাল তো এখানেও আসিনি, তাহলে রাগ কেন করবে? আমি কি করে জানবো? তবে ভাবিকে দেখে তো মনে হচ্ছে তোর উপর রাগ করেছে। এই মেয়ে মানুষ তো বড্ড অদ্ভুত রে। কিন্তু এখন কি করব? এখন ভাবি রাগ ভাঙাতে হবে, কিন্তু কিভাবে? আরে তুই সিনেমা দেখিস না, সেভাবে। পরের দিন ইভান রাস্তায় দাঁড়িয়ে আছে কথার অপেক্ষায়। ওদিক থেকে কথা বিনুনি দূরে হেলতে দুলতেই আসছিল, কিন্তু ইভানের সামনে দাঁড়িয়ে শটান হয়ে দাঁড়িয়ে গেল। তারপর ইভানের দিকে তাকিয়ে আবারও হাঁটা শুরু করলো। ইভান পিছন থেকে কথার হাত ধরে আটকে দিল। কথা অগ্নিচক্ষু নিয়ে হাতের দিকে তাকাতেই ইভান একটা ডোক গিলে কথার হাতটা ছেড়ে দিল। সরি, আমি আসলে হাত ধরতে চাইনি, কিন্তু তুমি তো আমার কোনো কথা না শুনেই চলে যাচ্ছিলে। আমি আপনার সাথে কোনো কথা শুনতে চাই না, কোনো কথা নেই আমার আপনার সাথে। কেন? আচ্ছা আমি কি করেছিটা কি যার জন্য তোমার এত রাগ আমার উপর? আমিও কারো উপর কোনো রাগ করিনি। পথ ছাড়ুন, আমি বাড়ি যাব। কেন রাগ করছো? না বললে কিন্তু পথ ছাড়বো না। পরশুদিন কেন আসেননি? সেদিন আমি আপনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করেছি আপনি জানেন? ইভান অবাক হয়ে বলছে, তুমি আমার জন্য অপেক্ষা করেছ? সত্যি? তা নয়তো কি। ইস, আমার যা খুশি খুশি লাগছে না, বলে কথাকে জড়িয়ে ধরার জন্য হাত দুটো বাড়িয়ে দিল। কথা ইভানের 2 হাত বাড়াতে দেখেই অগ্নিদৃষ্টিতে ইভানের দিকে তাকাতেই ইভান একটা ডোক গিলে হাত দুটো আবার কুটিয়ে নিল। সরি, আসলে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো, তাই। কথা একটা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। কথার ইভানদের শিক্ষা সফরে নেওয়া হবে। 2 দিনের ভ্রমণ কক্সবাজার। 3টা বাস ভাড়া করা হয়েছে। কথাও যাবে, যদিও ওর সাথে কবির রয়েছে। নিজেদের বাসে উঠে বসে আছে, কিন্তু ওর চোখ দুটো বাহিরে একজনকে খুঁজতে ব্যস্ত। সে কখন থেকে সিটে বসে জানালা দিয়ে বাহিরে উঁকি মারছে, কিন্তু কোথাও ইভানকে দেখাই যাচ্ছে না। তাহলে ইভান কি যাবে না? ভাবতে কথার মনটা খারাপ হয়ে গেল। এতক্ষণ শিক্ষা সফর নিয়ে মনের মধ্যে যত আনন্দ কাজ করছিল, সবই যেন এক নিমিষে উড়ে গেল। একটু পরে গাড়ি ছেড়ে দেবে, কিন্তু এখনও ইভানের দেখা নেই। হঠাৎ শেষ মুহূর্তে কথাদের গাড়িতে এসে উঠল ইভান। ইভানকে দেখে কথার ঠোঁটে হাসি ফুটে উঠল। এতক্ষণ কথা চুপসে থাকা মুখটা উজ্জ্বল হয়ে গেল। স্যার, আসলে আমি দেরিতে এসেছি তো, আমাদের গাড়িতে জায়গা নেই তো, তাই আমাকে এই গাড়িতে পাঠানো হয়েছে। স্যারের অনুমতি নিয়ে সবার পিছনের সিটে গিয়ে বসলো ইভান। কথার মধ্যে সিটে জানালার পাশে বসেছে। যদিও পেছনের সিট থেকে কথাকে দেখা যায় না, তবুও কিন্তু 2 জন এক গাড়িতেই আছে। এটা ভেবে ইভানের শান্তি। কত কষ্ট করে এই গাড়িতে এসেছে ইভান। ওই গাড়ির সিট ফিল আপ করার জন্য নিজের কাছ থেকেও 3-4 জনের শিক্ষা সফরে যাওয়ার টাকা দিয়েছে। আর দেরিতে আসার কারণও ঠিক ওটাই। ওই গাড়ি ফিল আপ হবে, তারপরও কথাদের গাড়িতে উঠে বসবে। ইভান বারবার নিজের সিট থেকে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। না, কথা দেখাই পাওয়া যাচ্ছে না। কথার পাশেই আবার কবির বসা, এর জন্য কিছু বলাই যাচ্ছে না। ইভানের মনটা বড্ড আনসান আনসান করছে।
কী করা যায়? এর মধ্যে ইভানের মনকে একটু শান্তি দেওয়ার জন্য গাড়িটা লাঞ্চের উদ্দেশ্যে থামলো 30 মিনিটের জন্য। একটা মোটামুটি রেস্তোরাঁয় সবাই ঢুকেছে লাঞ্চের জন্য। কবিরার কথা যে টেবিলে খেতে বসেছে, ইভানও দৌড়ে গিয়ে সে টেবিলের এক সিট দখল করে বসে পড়ল। কবির বলছে, আরে ইভান না? আমাদের গাড়িতে সিট পাইনি তো, তাই তোদের গাড়িতেই আসলাম। যাক, ভালো হয়েছে। এই জুনিয়র ছেলে মেয়েদের সাথে খুব বোরিং লাগছিল। কথা খাচ্ছে আর আর্টসকে ইভানকে দেখছে। সরাসরি তাকালে কবির আবার কি না কী ভাবে। হয়তো কিশোরী বয়সে বা প্রথম প্রেমে মনে ভয়, ডর, খুঁতখুঁতানিটা একটু বেশিই থাকে। ইভান খাচ্ছে আবার বারবার কথার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা কবিরের চোখও এড়ায়নি। কিভাবে এড়াবে? ইভান তো খাচ্ছে কম, কথার দিকে তাকিয়েই আছে বেশি। এমনভাবে ড্যাব ড্যাব করে বারবার তাকিয়ে থাকলে তো যে কারোই চোখে পড়বে। খিরে, ওর দিকে ওভাবে তাকিয়ে আসিস কেন? কবিরের কথা ইভান থতমত খেয়ে গেল। ইভান আমতে আমতে করে বলে, না আসলে মেয়েটাকে চিনতে পারিনি। দেখলাম বাসে একসাথে বসেছিস আর তোর চেহারার সাথেও মিল আছে, তাই আর কি। কবির একটা হাসি দিয়ে বলছে, আরে ও আমার ছোট বোন। কথা আমার যেহেতু বোন, তোরও বোন মনে করতে পারিস। কবিরের কথার আর ইভানের একসাথে বিষম খাওয়ার উপক্রম। কি বলল? বোন? কথা চোখ বড় বড় করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইভান বিড়বিড় করে বলছে, বউকে বোন বানানোর কোনো ইচ্ছে আমার নেই। খাওয়া দাওয়া শেষে কবির একটু ওয়াশরুমে গেছে। এই তো সুযোগ। আর সুযোগের সদ্ব্যবহার করতে ইভান খুব ভালোভাবেই জানে। ইভান আর কথা সামনাসামনি বসে আছে। কবির না থাকলেও চারদিকে সব স্যার আর অন্যান্য স্টুডেন্টরা, তাই কবির উঠে গিয়ে কথার ফাঁসেও বসতে পারছে না। আর কথা শুধু বারবার আর্টসকে তাকিয়ে ইভানকেই দেখছে। এখন সরাসরি দেখতে পারো, আর আর্টসকে তাকাতে হবে না। তোমার ওই হিটলার বাড়িটা এখন আর নেই। ইভানের কথা বেশ লজ্জা পেয়ে গেল। আর পাবে বা না কেন? এ প্রথম ওকে কোনো ছেলে এমনভাবে বলেছে। আর ইভান না হয় দেখেছে কথাকে। আর্টসকে তাকাতে সেটা আবার এভাবে সামনাসামনি বলার কোনো মানে আছে নাকি? টেবিলের নিচ থেকে হাত বাড়াও, ইভান বলছে। কথা ভ্যাবলার মতো ইভানের দিকে তাকালো। ইভান বলছে, উফ, এভাবে না থাকিয়ে টেবিলের নিচ থেকে হাত বাড়াও। কথার কিছু না বলে টেবিলের নিচ থেকে হাত বাড়ালো। ইভান টেবিলের নিচ থেকে একটা কিটকাট আর একটা চিরকুট কথার হাতে দিল। এর মধ্যে কবির ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। কথার সাথে সাথে চকলেট আর চিরকুটটা নিয়ে হাতটা সরিয়ে নিল। চিরকুটটা আর পড়া হলো না। যদি কোনোভাবে চিরকুটটা কবিরের কাছে ধরা পড়ে যায়, থাক বাবা, কোনো রিস্ক নিয়ে লাভ নেই। তাই কথা চিরকুট আর কিটক্যাট ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলো। কবির বলছে, চল গাড়ি ছেড়ে দিবে। হ্যাঁ চল। এবার কথাকে নিয়ে কবির পিছনের একটা সিট খালি করে ইভানের কাছে বসলো। ইভান মনে মনে বলছে, ইস, এ তো মেঘ না চাইতেই জল। আগে বুঝলে তো বাসে উঠেই আগে কবিরের কাছে গিয়ে বলতাম, আমি তোদের সাথে এই বাসেই উঠেছি। কিন্তু সমস্যা হলো ইভান আর কথার মাঝখানে কবির বসেছে। কি একটা ঝামেলা। কথার দিকে তাকাতে গেলেও কবিরের চোখ পড়ে। কবির দেখে নেয়। ইভান অসহায়ের মতো মুখ করে কবিরের দিকে তাকিয়ে আছে। আর কথা ইভানের মুখ দেখে মিটিমিটি হাসছে। অবশেষে সবাই কক্সবাজার পৌঁছালো। কক্সবাজার পৌঁছে যে যার হোটেল রুমে চলে যায়। এখানে যেহেতু ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা হোটেল রুমের ব্যবস্থা করা হয়েছে, তাই কবির আর ইভান কথাকে ছেড়ে অন্য রুমে চলে গেল। কথা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। এত লং জার্নি কথা এর আগে করেনি, তাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগেনি। এদিকে ইভান এসে ফ্রেশ হয়ে না ঘুমিয়ে কথার রুমের সামনে গুড়গুড় করছে। কখন কথা বের হবে একটু দেখতে পাবে। কিন্তু কথা তো কথাই, তার কোনো দেখা সাক্ষাৎ নেই। সে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। বিকেল 4টা। কথার এখনও ঘুম ভাঙেনি। কথার বান্ধবী লাবণী কয়েকবার ওকে ডেকে গেছে, তার কোনো হুঁশি নেই। এদিকে সবাই ঘুরতে বের হবে, কিন্তু কথার কোনো দেখা নেই। কবির বলছে, কথা কোথায়? এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে ভাইয়া, অনেকবার ডেকেছি, উঠছেই না। আচ্ছা তোমরা যাও, আমি দেখছি। এই তো কবিরের সাথে ইভানও কথাদের রুমে ঢোকার সুযোগ পেয়েছে। ওই রুমে ঢুকেই ইভানের চোখ জোড়া আটকে গেল কথার ঘুমন্ত মুখশ্রীর ওপর। ঘুমালেও কোনো নারীকে যে এত মায়াবী লাগে জানা ছিল না ইভানের। কবির কথাকে ঘুম থেকে ওঠানোর জন্য ডেকে যাচ্ছে। ইভানের ইচ্ছে করছে কবিরকে বলতে, থাক, ওকে ডাকিস না, ও ঘুমাক না, আর আমি বসে বসে দুচোখ ভরে ওকে দেখি। কিন্তু সেই অধিকার আর কোথায়? কবির বলছে, এই কথা কথা উঠ, সবাই ঘুরতে বের হয়েছে, আর তুই যাবি না? আর একটু ঘুমাতে দে না ভাইয়া, বলে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আবারও ঘুমে মনোযোগ দিল। কথা ঠোঁট উল্টানো দেখে ইভানের খুব হাসি পাচ্ছে। কেমন পিচ্ছি পিচ্ছি লাগছে কথাকে। পিচ্ছিই তো।
ইভানের পিচ্ছি বউ। ভাবতেই ইভানের ঠোঁটের কোণে সূক্ষ্ম এক চিলতে হাসি ফুটে উঠল। কথাকে কোনোভাবে উঠাতে না পেরে কবির কথার হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিল। কথা চোখ বন্ধ করে, ভাইয়া ডিস্টার্ব করিস না তো, যা এখান থেকে বলে আবারও ঘুমিয়ে পড়ল। কবির আবার কথাকে কোলে নিয়ে ওয়াশরুমে ছেড়ে আসলো। ফ্রেশ হয়ে 5 মিনিটের মধ্যে বের হবি, না হয় তোকে আজ সারা রাত এই ওয়াশরুমের মধ্যে অন্ধকারে কাটাতে হবে। অন্ধকারের কথা শুনি অন্তরাত্মা কেঁপে উঠল কথার। কথা অন্ধকার ভীষণ ভয় পায়। অন্ধকার থাকলে ওর মনে হয় ওর আশেপাশে ভূত আছে, তারা ওকে ধরে খেয়ে ফেলবে। না না, আমি এখনই ফ্রেশ হয়ে বের হচ্ছি। বাবা, তোর বোনের যা ঘুম! ওর ঘুম ভাঙাতে সকাল হতে আমি মা আর বাবাকে যুদ্ধে নামতে হয়। কে জানে কোন হতবাকার সাথে ওর বিয়ে হবে। ওর ঘুম ভাঙাতে ভাঙাতে তার জীবন কয়লা কয়লা হয়ে যাবে। ইভান বিড়বিড় করে বলে, সে হতবাকাটা আমিই হব ইনশাল্লাহ। আর আমি আমার কথুরানির ঘুম ভাঙাবই না। ও ঘুমাবে আর আমি পাশে বসে তাকিয়ে তাকিয়ে আমার কথুরানির ঘুমন্ত মায়াবী মুখশ্রী দর্শন করব। কিছু বললি? কই না তো। আচ্ছা, তোর বোন কি অন্ধকারে ভয় পায়? ভীষণ ভয় পায়। সমুদ্র সৈকতে বালির উপরে হেঁটে বেড়াচ্ছে কথা। চোখে লেগে আছে সূর্যের আলোর মতো ঝলমলে হাসি, আর দূর থেকে মুগ্ধ একজোড়া নয়নের সাক্ষী। কথা সমুদ্রের পানি ছিটিয়ে দিচ্ছে ওর বান্ধবীর গায়ে, আর একটু পরপর খিলখিল করে হেসে উঠছে। ইভান তো এই হাসিতেই বেহোশ। প্রতিবারে কথার এই খিলখিল করা হাসি ইভানের হার্টের গতিবিধি বাড়িয়ে দেয়। কবিরও কাছাকাছি নেই। কবির একটু দূরেই ওর বন্ধুদের সাথে মেতে উঠেছে। এখানে আসা সবাই সমুদ্রের পানিতে যেতে মেতে উঠেছে, শুধু একজন ছাড়া। অবশ্য সেই সমুদ্র দেখবে কখন? তার সামনে তো তার এক সমুদ্র ভালো লাগার মানুষটাই দাঁড়িয়ে আছে। তাকে দেখেই তো তার শান্তি। আর ওই হাসিতে ইভানের বুকে যতটা প্রশান্তি দিয়ে যায়, তা দিতে পারে না এই সমুদ্রের ঢেউগুলো। রাজীব বলছে, এই ইভান, ওখানে দাঁড়িয়ে কি করছিস? এখানে আয়, সবাই কত সুন্দর আনন্দ করছে, আর তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস। আমার আনন্দ ওই যে, বলে কথা দিকে ইশারা করতে গিয়ে দেখে কথা নেই। কথা কোথায় গেল? এই তো, এই মাত্রই তো এখানে ছিল, হঠাৎ কোথাও উধাও হয়ে গেল। সবাই তো এখানেই আছে, শুধু কথাই নেই। আশেপাশে সব জায়গায় কথাকে খুঁজে দেখেছি ইভান, কোথাও নেই। তবে কি কথা সমুদ্রের পানিতে ভেসে গেল? না না, এটা হতে পারে না, কথা এখানেই আছে। ইভান পাগলের মতো কথাকে খুঁজছে, কথা কোথাও নেই। কারো কাছে জিজ্ঞেসও করতে পারছে না, যদি আবার কেউ কিছু মনে করে। আসলে এই বয়সে ভালোবাসাটা মনে হয় এমনই। এই বয়সের ভালোবাসাটা হয়তো ভয়, ভালো লাগা, অভিমান, ইতস্তবোধ সব কিছুর সংস্পর্শনে হয়। তাই হয়তো নিজের মনের কথাটা চাইলেও অনায়াসে কাউকে বলা যায় না। মনের মধ্যে খুবই অস্বস্তি বোধ কাজ করে। ইভানের অবস্থাও তেমনি। কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না, আর চিন্তায় মাথা পেটে যাচ্ছে। ভয়ও হচ্ছে খুব, হারিয়ে ফেলার ভয়। বয়স হয়তো আবেগের, তবে এটা কথার প্রতি ইভানের আবেগ কি না জানে না, শুধু জানে কথাকে ছাড়াও থাকতে পারবে না, ও কথাকে ছাড়া বাঁচতে পারবে না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তুমি আমার শেষ ঠিকানা, লিখেছেন সাদিয়া শওকত বাবলি। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।